দেখো ছেলেটিকে তোমরা বাড়িতে নিয়ে এসেছো, সে আছে, থাকছে, খাচ্ছে দাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে পরের কথা যেগুলি বললে না, সেইগুলি হচ্ছে বাড়াবাড়ি, আর বাড়াবাড়ি আমি একদম পছন্দ করি না। মা মা আমি বলছি কি, দেখুন রোহনকে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সঙ্গে আলাপ করানোটা দরকার আছে মা। ওকে নিয়ে আমরা যদি বাইরে কোথাও বেরোতে চাই, বেরোতেই তো পারবো না। তারপরে বাইরের লোক এলে ওকে কি দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসিয়ে রাখবো? রোহনকে তো আমরা ছেলে হিসেবে মেনেই নিয়েছি, সেই জন্য যেটুকু দরকার ওর জন্য তা তো করতেই হবে মা। বুড়ো বড় বৌমা না হয় আবেগের বশে আগু পিছু না ভেবে কথা বলছে, কিন্তু তুমি তো আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সব চেনো। হ্যাঁ, তুমি তাদের নেমন্তন্ন করবে, তারা বাড়িতে আসবে, খাবে দাবে, ছেলেটার সঙ্গে পরিচয় করবে, আর চৌকাটটা ডিঙিয়ে গিয়েই তার নামে নিন্দা করবে। আচ্ছা, বর্দা আর বর্দি যে বলেছিল রূপসার পড়াশোনার জন্য কিছু টাকা ফিক্স করবে, সেটা করেছে কিনা জানো? না, এখনো কিছু করেনি। করেনি? আর তুমি চুপ করে বসে আছো? বর্দার সঙ্গে একবার কথা বলবে না? আচ্ছা, আমি আগ বাড়িয়ে কেন কথা বলতে যাবো বলো তো? দাদা তো বলেছে যেদিন ব্যাংকে যাবে আমাকে আর রূপসাকে সঙ্গে নিয়ে যাবে। ছেলে পাওয়ার আনন্দে বর্দার মাথায় ওসব নেই। আমার কথাটা মন দিয়ে শোনো, কাল সকালে যখন খেতে বসবে ইনি বিনি পারবে। দেখো বৈশাখী, কালকে এই কথাটা বলার কোনো দরকার নেই। আরে না না, ততদিনে অনেক দেরি হয়ে যাবে। তোদের ভাব গতিক আমার মোটেই ভালো লাগছে না। এ তোমার হঠাৎ করে কি হলো বলো তো? এরকম কথাবার্তা কেন বলছো? তুমি কেন বুঝতে পারছো না? ওই ছেলেটার পেছনে টাকা পয়সা লুটানো শুরু হয়ে গেছে। তাই নাকি? তুমি জানো ওই ছেলেটাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য বাড়িতে পার্টি দেবে বলে ঠিক করেছে। সে কি, তো অনেক খরচার ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি সব ভেস্তে দিয়েছি। আমি বলেছি যে সামনেই তো রাধা গোবিন্দের উৎসব হবে, তখন তো বাড়িতে সবাই আসবে, তখন না হয় রোহনের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া যাবে। কি সোনামা অসুস্থ হয়ে পড়েছেন? কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি? আমিও সকাল থেকে দেখে কিছু বুঝতে পারিনি। বিকালে যখন ট্রেন ধরবার জন্য গাড়িতে উঠছিল তখনই অজ্ঞান হয়ে যায়। কি বলছেন আপনি? সোনামা অজ্ঞান হয়ে গেছিলেন? এত উতলা হওয়ার কিছু নেই বাবা। কাল রাতে আশ্রমে ডাক্তার দেখানো হয়েছে, সুচিত্রা এখন একটু ভালো আছে। ডাক্তার দেখানো হয়েছে, ঠিক আছে বলছেন। দাঁড়াও, আমি কথা বলছি। দাঁড়াও। শুভ, গুরুদেবকে জিজ্ঞেস করো আমাদের কাউকে যেতে হবে কিনা। হ্যাঁ শুনুন না, বলছি আমরা কি গেলে ওখানে কোনো সুবিধা হয়? প্রয়োজন নেই বাবা, 2 দিন বিশ্রাম নিক, তারপরে আমি দায়িত্ব নিয়ে সুমিত্রাকে পাঠিয়ে দেবো। কি হয়েছে কি সোনামার? না না, গুরুদেব তো বললেন সেরকম কিছু হয়নি। আমি তো এইমাত্র শুনলাম যে তুই বললি সোনামা নাকি অজ্ঞান হয়ে গেছে। সে তো আমি তোকে আগের দিনই বললাম যে ঠিকমতো খাওয়া দাওয়া করবেন না, বিশ্রাম নেবেন না, শরীর তো খারাপ হবেই। ইচ্ছে করে যদি কেউ রোগ বাঁধে তাহলে তো আর কিছু করার নেই, তাই না? আমাদের প্রবলেমটা কোথায় জানো মৌমিতা? যখনই আমরা কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনা করি তুমি ঠিক জায়গায় এসে হাজির হও এবং মাঝখানে কথা বলো। এখন যদি আমি রোহানের ঘরে যাই তাহলে আমি ওর সঙ্গে কথা বলতে পারবো। রাজার ডান হাতে যেমন জরুল ছিল, ওরও তেমন ডান হাতে জরুল আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। কিন্তু কিন্তু আমি যাব কি করে? গোলাপি, আচ্ছা আচ্ছা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান বিবেচনা বলে কিছু নেই? কেন রঘুদা, তুমি এই কথা বলছো কেন? আচ্ছা, রোহন দাদাবাবুর জামা প্যান্টগুলো যে তুই ধুয়ে দিয়েছিস, তা সেগুলো শুকিয়েছে কিনা দেখে নিয়ে ঘরে দিয়ে আসবি না? দাদাবাবু তো স্নানে ঢুকেছে, এখন কি পড়বে? হ্যাঁ, এই সুযোগ। গোলাপি এখন কিছুতেই রান্না ছেড়ে যেতে পারবে না, আর আর রোহনকে এইগুলো সব পৌঁছে দিতে হবে। স্নান করে বেরোবে এখনো। যদি আমি একবার ঘরে যেতে পারি তাহলেই দেখে নিতে পারবো ওর হাতে জরুলটা আছে কিনা।